তখন বিএনপি জন্মই নাই, জিয়াউর রহমান লাইমলাইটেই আসে নাই, পলিটিক্সেই আসে নাই। বিএনপি আন্দোলন করে সফল হতে পারলো না কেন, সেটা যদি আপনি একটু বলেন বা আপনার বিশ্লেষণ থেকে। সেটা 2014 কথা বলেছেন, সে সময় আওয়ামী লীগের অবস্থা খারাপ ছিল, আসতে পারলো না। আচ্ছা, আমি প্রথমে কিছু জিনিস কমেন্ট করি, কারণ আমাদের হারুন রশিদ স্যার তো খুব বড় একাডেমিশিয়ান। তো স্যার যখন বলছেন যে কনফ্রন্টেশনাল পলিটিক্স, এটা সত্যি কথা। হ্যাঁ, আমরা কোনোদিনও 15 আগস্ট বা 21শে আগস্টের ক্ষত আমরা ভুলবো না, এবং কোনোদিনও মানে এটা ভোলা সম্ভব না। বাট আমার প্রশ্ন হচ্ছে কি, আমি স্যারের কাছে বিনীত হয়ে বলি, স্যার 15 আগস্টের আগে কি দেশে কনফ্রন্টেশনাল পলিটিক্স ছিল না? জাসদের গণবাহিনী আর আওয়ামী লীগের রক্ষী বাহিনী কি সারা বাংলাদেশে একজন আরেকজনকে হত্যা করতো না স্যার? তখন কি সিরাজ শিকদারকে হত্যা করা হয় নাই স্যার? কনফ্রন্টেশনাল পলিটিক্স তো দেশ স্বাধীন হওয়ার কিছুদিন পর শুরু হয়েছে, তখন বিএনপি জন্মই নাই, জিয়াউর রহমান লাইমলাইটেই আসে নাই, পলিটিক্সেই আসে নাই। এবং জাসদের আমি স্যার নিরপেক্ষভাবে মনে করি, এই যে জাসদ সারা দেশে গণবাহিনী গঠন করে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে, বঙ্গবন্ধুর অন্তর্নিহিত শক্তি সেটা কমানোর পিছনে তো জাসদের একটা বিরাট ভূমিকা ছিল। জাসদ যদি এই পলিটিক্সটা না করতো, হয়তো 15 আগস্ট করার সাহসও কারো হতো না স্যার। বঙ্গবন্ধুকে প্রচন্ডভাবে দুর্বল করে পলিটিক্সটা না স্যার। এখন আমি I fully agree with please I fully agree with প্রফেসর আসিফ নজরুল, এবং আমি হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে যে প্রবন্ধটা ওখানে পাঠ করেছি, আমি একটা ফেলোশিপে ছিলাম 6 মাস, এবং যেটা পাবলিশ হয়েছে সেখানে 72 থেকে 75 সেখানে অপোজিশন রোল অফ অপোজিশন কি হয়েছিল সেটাকে আমি তুলে ধরেছি। এবং আমি বলছি বঙ্গবন্ধু নিজেই বলেছে যে আজীবন আমি আন্দোলন করেছি বহুদলীয় গণতন্ত্রের জন্য, সংসদীয় গণতন্ত্রের জন্য। আজকে আমাকে গিভেন সিচুয়েশনে একদলীয় ব্যবস্থায় যেতে হলো, আবার সময় সুযোগ যখন চলে আসবে আমি বহুদলীয় অবস্থায় ফিরে যাব। আমরা একটু কথা শুনি স্যার। আরেকটা কথা একটু বলি, স্যার যেমন বলেছেন না, স্যারের পড়াশোনা আমার চেয়ে অনেক বেশি, তারপর আমি একটা কথা বলি স্যার, একটা দেশে পপুলার জন আন্দোলনকে রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে দমন করে রাখার বহু উদাহরণ পৃথিবীতে আছে না স্যার? উত্তর কোরিয়ার যে শাসক উনি কি স্যার জনপ্রিয়? মিয়ানমারের যে সামরিক শাসক উনি কি স্যার জনপ্রিয়? চাউসেস্কু কি স্যার রোমানিয়াতে জনপ্রিয় ছিল? তারপরে আপনার সাদ্দাম বা গাদ্দাফি কি স্যার জনপ্রিয় ছিল? তো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে দমন করে তো দশকের পর দশক ক্ষমতায় থাকা যায়। এখন দশকের পর দশক যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকে, তার মানে হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে পপুলার মুভমেন্ট নাই বা পপুলার ডিসকন্টেন্ট নাই, ওটা ঠিক না স্যার, এটা তো হতেই পারে না। এটা এরকম হতে আমাদের এখানে এটা তো খুব অজনপ্রিয় ছিল স্যার। জি স্যার। না কেউ তো সেটা বলছে না যে নাই যে সেটা বলছে না। আরেকটা যেটা হলো যে উদাহরণগুলো টানলেন, বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, বাংলাদেশের ইতিহাস আর ওই দেশগুলোর ইতিহাস ঐতিহ্য এক না, বাংলাদেশ কিন্তু ভিন্ন। ওটা এইভাবে সমীকরণ বাংলাদেশে স্যার বাংলাদেশে অজনপ্রিয় শাসক ক্ষমতায় ছিল স্যার, এরশাদ ছিল স্যার। এরশাদ কিন্তু এই বর্তমান আওয়ামী লীগ সরকারের মতো এত অত্যাচার করে নাই, তারপর ছিল তো স্যার। এরশাদ কি পুরো বাংলাদেশে পপুলার ছিল আওয়ামী লীগ বিএনপি চেয়ে? ছিল না তো স্যার। এই না, আমরা একটু শেষ করি প্রফেসর হারুন রশিদ। আমরা নিশ্চয়ই আরো একদিন আলোচনা করব না, আরো নিশ্চয়ই আরেকদিন আলোচনা করব না। আমরা প্রফেসর আসিফ নজরুলকে শুধু একটা কথা বলে শেষ করি খালিদ প্লিজ। জি, আমার যে থিসিস যে বাংলাদেশে কোনো সিভিল সোসাইটি ডাজ নট এক্সিস্ট, এখানে দুইটা ধারায় বিভক্ত, একটা হলো বিএনপির সিভিল সোসাইটি, একটা হলো আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের সিভিল সোসাইটি। আজকে বলুন 586 জনের একটা স্টেটমেন্ট আছে যে একদলীয় নির্বাচন হলে দেশের সংঘাত পরিস্থিতি সৃষ্টি হবে। কারা দিয়েছেন? দে আর অল নন পিপল। আবার ঠিক প্রশ্ন করি স্যার, মানে আমাদের সময় একদম শেষ স্যার। আপনি নিজেকে কোন পক্ষের সিভিল সোসাইটি মনে করেন? যে মানে আপনি কি মনে করেন আপনি কোন পক্ষ অবলম্বন করছেন স্যার? আমি যেটা হলো মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ, অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ, তার পক্ষের। প্রফেসর আসিফ নজরুল, আপনি যদি একটু কন্টিনিউ করতেন, আন্দোলন করতে কেন? আমি একটা কথা একটু বলি। জি স্যার, আমি একটু বলি স্যার। স্যার যেটা বললো, স্যারের কথা শুনে খুব ভালো লাগলো। তো আমি মনে করি কি যে ভুয়া নির্বাচন, গুম, রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাট, বিদেশে অর্থ পাচার, তারপরে ভারতের কাছে নিজেদের স্বার্থ বিকিয়ে দেওয়া, ভারতকে স্বামী স্ত্রী বলা, ভারতকে ক্ষমতায় থাকার জন্য আহ্বান জানানো, এগুলি কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার চরম বিরোধী। হ্যাঁ, তো এগুলি সেন্সে আমার কাছে মনে হয় যে আমি তো মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় শক্তি, কারণ আমি জেনুইন ইলেকশন চাই, সম্পদের সুষম বন্টন চাই, দুর্নীতির অবসান চাই, গুমের অবসান চাই, বিচার বিভাগে হত্যাকাণ্ডের অবসান চাই, এই যে বিএনপির লোকজনকে রাস্তাঘাটে মানে মুখোশ পরে মারছে, এটার অবসান চাই, ভোটাধিকার চাই, অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, হিন্দুদের উপর অত্যাচার বন্ধ চাই, খ্রিস্টানদের উপর অত্যাচার বন্ধ চাই, মাদ্রাসা ছেলেদের উপর অত্যাচার বন্ধ চাই। আমার তো মনে হয় আমি প্রচন্ড ভাবে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, এবং আমি আশা করবো স্যার একইভাবে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকবেন। আসিফ, আপনি তো পুলিশ হত্যার কথা বললেন না?
পুলিশ হত্যার তো বিচার চাইলেন না, স্যার, তারপর বলেছেন উনি লেখায় বলেছেন কথাও বলেছেন। প্রধান বিচারপতির বাসভবন লেখাতেই আক্রমণের বলেছে, কথা স্যার। বললেন না, না, লেখায়- স্যার, লেখাতে লিখেছি, স্যার। অ্যাম্বুলেন্স মারা বললেন না, ওই ড্যামরায় যে না, একজন বাসের লেখা- হেল্পার মারা হলো সেটা তো বললেন না। স্যার, আমি প্রথম আলো লেখাতে লিখেছি, এখানেও বলেন সকল এখানেও বললাম, হত্যাকাণ্ডের আপনি বিরোধিতা যেটা করেন। বলেছেন সব অবশ্যই সব স্যার করেন। যেটা বলেছেন সকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে। স্যার, 15 আগস্ট প্রোগ্রাম দিন, 15 আগস্টে চ্যানেল আই প্রোগ্রাম করেছিলাম। আমার প্রোগ্রামটা একটু দেখেন, আমি কি বলেছিলাম। 21 আগস্টে বনসভা বোমা মারার পর কি লেখা লিখেছিলাম দেখেন। অবশ্যই সকল হত্যাকাণ্ড সমানভাবে নিন্দনীয়। আর এই জন্য তো আমি বলি যে এই দেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে অসাধারণ একটা বিচারের মাধ্যমে। হত্যাকাণ্ড দেখতে চাই না, পুলিশ হত্যাকাণ্ড দেখতে চাই না। বিএনপির যে আপনার গত 9 মাসে 27 জন মারা গেছে, গত 10 বছরে মারা গেছে প্রায় 500 হাজার খানেকের মতো, এটাও দেখতে চাই না।